আজকে এমন একটা গল্পের গভীরে যাব যেটা শোনার পর হয়তো বিউটি পার্লারে যাওয়ার আগে দুবার ভাবতে হবে। গল্পের নাম ভূতের বিউটি পার্লার। তাহলে চলুন সরাসরি ঢুকে পড়া যাক স্ক্যারি টাউন তেলুগুর এই হাড় হিম করা গল্পে। এটা শুধু একটা ভয়ের কল্পনা, এর সাথে মিশে আছে প্রতিশোধ আর ৪০০ বছরের পুরনো এক অবিচারের কাহিনী। গল্পটা শুরু হয় একদম সাদামাটাভাবেই। ৩ বন্ধু রাহুল, প্রদীপ আর মীরা নিজেদের জীবন নিয়েই ব্যস্ত ছিল, কিন্তু একদিনের একটা ঘটনাই সবকিছু ওলটপালট করে দেয়। মীরা একটা নতুন বিউটি পার্লার থেকে ফেরার পর থেকেই কেমন যেন বদলে যেতে শুরু করে, আর সেই পরিবর্তনটা এতটাই ভয়ঙ্কর ছিল যে ওর বন্ধুরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে। মীরার সাথে ঠিক কি হচ্ছিল? সে কোনো কারণ ছাড়াই পাগলের মতো হাসছিল, আবার পরের মুহূর্তেই কান্নায় ভেঙে পড়ছিল। ওর মুখভঙ্গি এতটাই অদ্ভুত আর বিকৃত হয়ে যাচ্ছিল যে ওকে চেনাই যাচ্ছিল না। আর সবচেয়ে ভয়ের ব্যাপার কি ছিল জানেন? ও এমন একটা গলায় কথা বলতে শুরু করেছিল যেটা ওর নিজের তো নয়, বরং শুনলে গা ছমছম করে ওঠে, আর শেষমেশ যন্ত্রণায় দেওয়ালে নিজের মাথা ঠুকতে শুরু করে। স্বাভাবিকভাবেই রাহুল আর প্রদীপ প্রথমে ভেবেছিল হয়তো এটা কোনো মানসিক সমস্যা, কিন্তু মীরার অবস্থা যখন দিন দিন আরও খারাপ হতে থাকল তখন ওরা বুঝতে পারল যে ব্যাপারটা মোটেও সাধারণ কিছু নয়। ওদের দুজনেরই মনে হতে লাগল এই সমস্ত ভয়ঙ্কর ঘটনার উৎস একটাই, সেই শাবানা বিউটি পার্লার। তো বন্ধুরা যখন বুঝল ব্যাপারটা সুবিধার নয়, তারা ঠিক করল এর শেষ দেখে ছাড়বে। আর এখান থেকেই শুরু হলো তাদের আসল তদন্ত। তো তারা কি ঠিক করল? দেখুন, প্ল্যানটা কিন্তু একদম সোজাসাপটা ছিল। প্রথমত, ওরা সরাসরি পার্লারে গিয়ে সেখানকার কর্মীদের সাথে কথা বলবে। দ্বিতীয়ত, গ্রামের লোকেদের কাছ থেকে ওই জায়গার ইতিহাস জানার চেষ্টা করবে। ওদের একটাই লক্ষ্য ছিল, যেভাবেই হোক মীরার এই অবস্থার পেছনের আসল সত্যিটা খুঁজে বের করা। কিন্তু তদন্তে নেমেই ওরা প্রথম যে ধাক্কাটা খেল সেটা ছিল গ্রামের সরপঞ্চের কাছ থেকে পাওয়া এই সাবধান বাণী। তার কথাটা শুনে ওরা বুঝে গিয়েছিল যে এই পার্লারকে ঘিরে গ্রামে আগে থেকেই একটা চাপা আতঙ্ক রয়েছে, আর মীরাই প্রথম শিকারময়। আর এই ভয়টা যে শুধু মুখের কথা না, তার জলজন্ত প্রমাণ হলো পুষ্পার ঘটনাটা। পুষ্পা নামের আরও একটি মেয়ে ওই একই পার্লারে গিয়েছিল। কিছুদিন পর তার মৃতদেহ পাওয়া যায়, কিন্তু তার মৃত্যুটা ছিল অবিশ্বাস্য রকমের ভয়ঙ্কর। ভাবা যায়, একটা মানুষের মাথা কিভাবে একটা ছোট্ট বোতলের মধ্যে ঢুকে যেতে পারে? এই ঘটনাটা রাহুল আর প্রদীপকে বুঝিয়ে দেয় যে তারা কোনো সাধারণ বিপদের মুখে পড়েনি। তো এই সব কিছুর পেছনে আসল কারণটা কি? তার জন্য আমাদের পিছিয়ে যেতে হবে প্রায় ৪০০ বছর। চলুন দেখি কিভাবে এক ভয়ঙ্কর প্রতিশোধের জন্ম হয়েছিল। এই স্লাইডটা কিন্তু গল্পের একেবারে কেন্দ্রবিন্দু। ভাবুন, প্রায় ৪০০ বছর আগের কথা। ওই গ্রামে ছিল এক অত্যাচারী জমিদার, যে গ্রামেরই এক সুন্দরী মহিলাকে নিজের লালসার শিকার বানাতে চেয়েছিল। কিন্তু সেই মহিলা সাহসের সাথে তাকে ফিরিয়ে দেয়। এই অপমানে জমিদার এতটাই রেগে যায় যে সে মেয়েটিকে নৃশংসভাবে খুন করে। কিন্তু শরীর শেষ হয়ে গেলেও তার আত্মা প্রতিশোধের আগুন নিয়ে জেগে ওঠে। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো? ওই মহিলার অতৃপ্ত আত্মা আজও সেই জমিতেই আটকে আছে, আর দুর্ভাগ্যবশত এই শাবানা বিউটি পার্লারটা তৈরি হয়েছে ঠিক সেই অভিশপ্ত জমির ওপরেই। আর আত্মাটা বিশেষভাবে সুন্দরী মেয়েদেরই টার্গেট করে, কারণ সৌন্দর্যই ছিল তার মৃত্যুর কারণ। সে তাদের শরীরে ভর করে নিজের অসমাপ্ত প্রতিশোধ পূরণ করতে চায়। তাহলে চলুন এবার মিলিয়ে দেখা যাক কিভাবে ৪০০ বছর আগের একটা পাপ আজকের এই ভয়ঙ্কর ঘটনাগুলোর জন্ম দিচ্ছে। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেওয়া হয়েছে। একদিকে সেই জমিদারের পাপ, যার জন্য ওই আত্মার জন্ম, আর অন্যদিকে মীরা আর পুষ্পার মতো মেয়েরা, যারা কিচ্ছু না জেনেই সেই অভিশপ্ত জায়গায় পা দিয়ে ফেলেছে। ওই আত্মার রাগ সুন্দরী মেয়েদের ওপর, কারণ ওদের দেখলেই ওর নিজের ওপর হওয়া অন্যায়ের কথা মনে পড়ে যায়। শেষমেশ গ্রামের এক বয়স্কা মহিলার কাছ থেকে রাহুল আর প্রদীপ পুরো সত্যিটা জানতে পারে। আর তার এই কথাটা শুনলেই বোঝা যায় ওই আত্মার কষ্টটা ঠিক কতটা গভীর। ৪০০ বছরেও তার ঘৃণা এক বিন্দু কমেনি, আর তাই সে মুক্তি না পাওয়া পর্যন্ত অন্যদেরও নিজের মতো কষ্ট দিতেই থাকবে। আর এখানেই গল্পটা একটা সাংঘাতিক দিকে মোড় নেয়।
আমরা পৌঁছে গেছি আমাদের বিশ্লেষণের একেবারে শেষ পর্বে, যেটা হয়তো সবচেয়ে বেশি অস্বস্তিকর। মানে সত্যিটা জানার পর ওদের বিপদ কমার বদলে আরও বেড়ে গেল। কারণ এখন ওরা আর শুধু মীরাকে বাঁচানোর জন্য লড়ছে না, ওরা নিজেরাই এখন ওই অতৃপ্ত আত্মার শিকারে পরিণত হয়েছে। তারা এমন এক অলৌকিক শক্তির বিরুদ্ধে লড়ছে যার সাথে জেতা প্রায় অসম্ভব। ব্যাপারটা যে কতটা ভয়াবহ সেটা এই চারটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। ভাবুন, 400 বছর ধরে অগণিত মানুষের শিকার হয়েছে, আর বেঁচে ফিরতে পেরেছে প্রায় কেউই না। এই পরিসংখ্যানটাই বুঝিয়ে দেয় যে এই অভিশাপ কতটা শক্তিশালী আর এর থেকে মুক্তি পাওয়া কতটা কঠিন। গল্পটা শেষ হলেও একটা গভীর প্রশ্ন কিন্তু আমাদের মনে থেকেই যায়, যে অন্যায়ের বিচার 400 বছরেও হয়নি, তার ফলে জন্মানো প্রতিহিংসা যখন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলতে থাকে, তখন কি সেখানে আদৌ ন্যায়বিচার বলে কিছু থাকতে পারে, নাকি প্রতিশোধ নিজেই এক নতুন অন্যায়ের জন্ম দেয়? ব্যাপারটা সত্যিই ভাবার মতো।